নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধর্মর করে বিছানায় উঠে বসলেন। আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকলেন, গুণধর, আরে এই বেটা গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌকস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, একটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আগে তেতলার সকলে চা নিয়েছেন, কিন্তু দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়েও কারোর সাড়া পেলাম না। হরিশচন্দ্র বললেন, দোতলা 2 নম্বর রাজকুমার বাবু। 15 মিনিট পর আবার টোকা দিল। এ বাজারে কে গেছে? জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছে। তাহলে বেশ, আমার চা নিয়ে এসো। হরিশচন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটের চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলেতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ ও অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলিতি 2 রকম খাদ্যই পাওয়া যায়। যার যেমন ইচ্ছা খেতে পারেন। হোটেলে থাকার মাসুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময়ই পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। ঠিক আধ ঘন্টা পরে হরিশচন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরুলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশচন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশচন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর আর নিয়েছিলে? গুণধর বলল, আগে এবারও কোনো সাড়া পাওয়া গেল না। হরিশচন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। তা চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশচন্দ্র পার্শ্ববর্তী গুণধরকে জিজ্ঞেস করলেন, কাল রাত্রে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? গুণধর বলল, আগে ছিলেন। রাত্রি 9:45টার সময় আমি নিজে হাতে তাকে খাবার পৌঁছে দিয়েছি। আচ্ছা, রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? উনি ফিরলেন 11টার সময়। তারপর আমি সদর বন্ধ করে দিয়েছি। তলায় এক সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশচন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশচন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও সাড়া এলো না। হরিশচন্দ্র আরও গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবু সাড়া নেই। হরিশচন্দ্র তখন দৌড়ের হ্যান্ডেল ঘোরালে, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দৌড়ে ইয়েল তালা লাগানো। চাবি না ঘোরালে বাইরে থেকে দৌড় খুলবে না। হরিশচন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টো মুন্ডু উঁকি মারল। 1 নম্বর থেকে যিনি উঁকি মারলেন তিনি একটি বর্ষীয়সী মহিলা।
জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক এক পুরুষ। বললেন, ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, আমার না খুব জ্বর হয়েছে, শিগগির একটা ডাক্তার ডেকে আনবেন। মহিলাটি বেরিয়ে এলেন। বললেন, আমি ডাক্তার। তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরের অধিবাসী সচিতোষ সান্যাল আরক্ত চক্ষু বিস্ফারিত করে একবার ডাক্তারের পানে তাকালেন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভিতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে ডাকলেন। গুণধর, গুণধর, তুমি এখানেই থাকো। হ্যাঁ, কোথাও যেও না কিন্তু, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় শীতকারের মতো শোনালো। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিতোষ সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন। নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন। তারপর বললেন, কিচ্ছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। সচিতোষ বললেন, জ্বর কত? 99। গায়ে যে ভীষণ ব্যথা। কিছু নয়, আপনার ঠান্ডা লেগেছে মাত্র। আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার ফি কত? ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশ্চন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন। মানে শিগগিরই আসুন, খুন হয়েছে। নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী রুম নাম্বার 2। দীর্ঘ 4 বছর পর আবার ব্যোমকেশ বক্সী ফিরছে অনুভব ও বন্ধুরা চ্যানেলে। ব্যোমকেশ গোয়েন্দা নয়, ব্যোমকেশ সত্যান্বেষী। তার তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণের ফলে অপরাধীদের ধরে ফেলে অবলীলাক্রমে। ক্ষুরতার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে সত্যান্বেষণের পদ্ধতি। রুম নাম্বার 2-এর গল্পের বিশেষত্ব অজিতের অনুপস্থিতি। ইন্সপেক্টর রাখালকে সঙ্গে নিয়ে ব্যোমকেশ এই রহস্যের সমাধান করবে। সত্যবতীর সঙ্গে তখন তার বিয়ে হয়ে গেছে। তার খোকাও বেশ বড়। অজিত একটি বইয়ের দোকান চালায়। এই গল্প অনুসারে ব্যোমকেশ তখন কেয়াতলা বাড়ির নির্মাণ করার কাজে ব্যস্ত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1964 সালে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, ইন্সপেক্টর রাখাল এবং ডক্টর শোভনা রায়। শুরু হচ্ছে আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী রুম নাম্বার 2। গল্প পাঠে স্নেহা, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিষেক বোস, গল্পের সূত্রধার এবং ইন্সপেক্টর রাখালের ভূমিকায় আমি অনুভব। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রুম নাম্বার 2। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলার জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয়ক্রমে বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলো অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা,
আপনি আজ রাতটা না হয় এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ কথা নয়। অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরের দিন সকাল 7:45টার সময় ব্যোমকেশ চা জলখাবার খেয়ে বেরুবার উপক্রম করছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, দু একটা কথাও বললেন। তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল, আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন, নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশচন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছে। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার এসে গেছেন দেখছি। ও, তা আপনি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বসি পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন তা সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশচন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজই করেছেন। চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশচন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন। তার পিছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলায় 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশচন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে, পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া করে দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দৌড়ের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন। আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকবো। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি 3 জন লাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশচন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্থী ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন তো দেখি? আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ আমাকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। এর মানেটা কি? মহিলা কণ্ঠের উষ্ণ স্বর শুনে 3 জন পিছু ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, ইনি? হরিশচন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি তো 1 নম্বর ঘরে থাকতেন, মিসেস ডক্টর শোভনা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছে। এই হোটেলে যারা আছেন সকলকেই আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না আমরা, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেবো। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি।
আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, একবার 2 নম্বর ঘরের দিকে উকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় এবং একজন দোতলায় যত অতিথি আছেন সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল সে খবরও নেবে। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাওয়ার দরকার নেই, ওদের আমি যেটা করব। সাব ইন্সপেক্টর 2জন চলে গেল। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ডাক্তার উত্তর দিলেন, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা এমন কোনো ধারালো অস্ত্র পাঁজরের ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদারি খুনের কাজ। প্রথমবারেই মর্মস্থানে পৌঁছেছে। আর মৃত্যুর সময়? অটোপসি না করে নিশ্চিতভাবে বলা শক্ত, কিন্তু মোটামুটি ধরে রাখুন ওই 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, ওই দাগগুলো কতদিনের পুরনো? 10-12 বছরের কম নয়। বয়স কত হবে? মুখ দেখে তো বোঝা যায় না। 40-এর আশেপাশে। আচ্ছা, এখন আমি চলি। আজকেই বডিটা পাঠিয়ে দেবেন, আজই কাটবো, আর কালকে হাতে রিপোর্টও পেয়ে যাবেন। ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশচন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন, আর এ ঘরের চাবিটা আমায় দিন। 8 ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন, অর্থাৎ অতক্ষণ ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখালো। মহিলাটির সওয়াল জবাব আগে সেরে নিন। মহিলা এবং ডাক্তারের অধিকার আগে। ঠিক ঠিক, ওকে ছেড়ে দিয়ে তারপর এ ঘরটা দেখা যাবে। রাখালবাবু 2 নম্বরের দৌড়ে চাবি দিয়ে বললেন, আসুন। 1 নম্বরের দৌড়ে টোকা দিতে দৌড় খুলে গেল। মহিলাটির মুখ অপ্রসন্ন, তার বেটে নিরেট গোছের শরীরটি আঁটোসাঁটো পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়বার উপক্রম করছে। তিনি বললেন, যত শিগগির সম্ভব আমায় ছেড়ে দিন তারকাবাবু, আমার কাজের ক্ষতি হচ্ছে। 2-4টে প্রশ্ন করেই ছেড়ে দেবো আপনাকে। রাখালবাবু খাতা পেন্সিল বার করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মিসেস শোভনা রয়। বয়স? 49। স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আপনি ডাক্তার, কোথায় ডাক্তারি করেন? বহরমপুর। কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, মাঝে মধ্যে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোথাও কেউ নেই। আর ছেলেপুলে? না, একটা মেয়ে ছিল, অনেক আগে মরে গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরও কুশ্রী দেখায়। কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলে সুবিধা হয়। এবার কবে এসেছেন? পরশু। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন, তাকে আপনি চিনতেন? না, কখনো নামও শুনিনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তাই জিজ্ঞাসা করছি। না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রি 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে আসি, আর ঘরে এসে কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে নিচে ডাইনিং রুমে খেতে গেলুম। 9টার আগেই ফিরে এলুম, তারপর আর কোথাও বেরোইনি। আমি রাত্রে কিছু জানতে পেরেছিলেন? আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলাম, কিন্তু বারবার ঘুমের বিঘ্ন হচ্ছিল। পাশের ঘরের শব্দে চটকা ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে শব্দ হচ্ছিল? হ্যাঁ, ঘরে শব্দ হচ্ছিল কিনা শুনতে পাইনি, কিন্তু ঘরের দরজা খুলছিল আর বন্ধ হচ্ছিল। রাত্রি তখন কত? ঘড়ি দেখিনি, আন্দাজ
9:30 থেকে 10টার মধ্যে। আপনি কিছু করলেন? কি করব, হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরের সুবিধা একদমই বোঝে না। আজ সকালে কখন জানতে পারলেন? খুন হয়েছে আপনার কাছে জানলাম। ভোরবেলা চাকর বেডটি দিয়ে গেল, তারপর আমি বেরোতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে যাব, এমন সময় পাশের ঘরের দৌড় ঠেলাঠেলি চেঁচামেচি আমি শুনতে পেলাম। বেরিয়ে দেখলাম ম্যানেজার। জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছু বলল না। তারপর আমি 3 নম্বরে গেলাম। 3 নম্বর ঘরে গেলেন কেন? 3 নম্বরের ভদ্রলোকটির শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গেছিলাম। তাকে আগে থেকে চিনতেন বুঝি? দেখেছি, কিন্তু চেনা পরিচয় ছিল না, তার নামও জানি না আমি। ও, তা কি হয়েছে ভদ্রলোকের? ঠান্ডা লেগে সামান্য জ্বর হয়েছে। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো আর কোনো প্রশ্ন নেই। রাখালবাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠিয়ে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া, ভয় পাননি? বোধহয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে, ডাক্তার তো। যা হোক, আসুন দেখা যাক ঘরের মধ্যে আততায়ীর কোনো চিহ্ন রেখে গেছেন কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল স্যালুট দিয়ে চলে গেল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে ঢুকে দৌড় ভেজিয়ে দিলেন। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি 1 হাড়া লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেওয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার ওপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। রাখালবাবু বললেন, বিছানাটা দেখেছেন? দেখেছি, বিছানা এবং আলনা দুই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিল। চাদর একটু কুঁচকে আছে, বালিশের ওপর মাথার দাগ। আলনায় একটি কোঁচানো ধুতি ও পাঞ্জাবি টাঙানো রয়েছে। রাখালবাবু বললেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। তারপর এক সময় দৌড়ে টোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দৌড় খুলল, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারোর আঙুলের ছাপ ঘরের মধ্যে পাবে না। তোরের হাতলে আততায়ীর আঙুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তার ওপর আরো অনেক আঙুলের ছাপ পড়েছে। রাখালবাবু বললেন, তা বটে, তবু অধিকন্ত না দশায়। আসুন ঘরটা তল্লাশ করে দেখা যাক। আপনি তল্লাশ করুন, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙুলের ছাপ বেড়ে যাবে। বেশ, আপনি তাহলে দাঁড়িয়ে তদারক করুন। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশ আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানার তোশকের নিচে সর্বোচ্চ অনুসন্ধান করলেন, কিন্তু কিছুই পেলেন না। অবশেষে খাটের তলা থেকে তিনি একটা স্যুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটিমাত্র মাল ঘরে রয়েছে, আর কিছু নেই। স্যুটকেসের গায়ে চাবি লাগানো ছিল। রাখালবাবু ডালা তুললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরি আকারের ছোট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলি গুনলেন। 120খানা নোট, অর্থাৎ ঠিক 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটি তুলে নিলেন।
খাতার নাম পৃষ্ঠায় নাম লেখা আছে সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বলল, রাজকুমার নামটা তাহলে মেকি, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি মনে হচ্ছে। মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। আপনি শোনেননি? মনে পড়ছে না তো। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, সম্ভবস্থলে টেলিফোন নাম্বার। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেক মাসের পাশে একটি টাকার অঙ্ক, যথা মোহনলাল কুণ্ডু, 117D বানাপুকুর লেন, শ্যামাকান্ত লাহিড়ী, 500 টাকা। 30/1 লেক কলোনি, জগবন্ধু পাত্র, 400 টাকা। 56 রামভাদুরী লেন, লতিকা চৌধুরী, 17 গান্ধী পার্ক, 300 টাকা। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হতিস পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। অন্য কোনো পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কেউ খুন করে না। আর তাছাড়া তারা ছদ্মনামেও ঘুরে বেড়ায় না। তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের সওয়াল করলে কতকটা আন্দাজ করা যাবে হয়তো। চলুন এবার 3 নম্বরের মক্কেলের সঙ্গে দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরে সচিত সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন। পুলিশ, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের ঘরে, মানে 2 নম্বর ঘরে খুন হয়েছে। সচিতোষবাবু মুহূর্তকাল নির্বাক হয়ে আটকে উঠলেন। খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য 2টি ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন। ব্যোমকেশ চেয়ারে বসল। রাখালবাবু বললেন, 2 নম্বরে যিনি ছিলেন, কাল রাত্রে যিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন নাকি? রাজকুমার বোস? না, আমি তো চিনতাম না। কিন্তু কিন্তু কে খুন করেছে বলুন তো? তা এখনো জানা যায়নি। আপনার নাম কি? সচিতোষ সান্যাল। নিবাস? ভাগলপুর। আমার শরীর খুব খারাপ, আমাকে না শুয়ে থাকতে বলেছে। কোন ডাক্তার? মেয়ে ডাক্তার। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিন খেয়ে না শুয়ে থাকতে বলেছে। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? হতে বাধা নেই। ঠান্ডা লাগালেন কি করে? কাল সন্ধ্যার পর একটু বেরিয়েছিলাম, গায়ে আলোয়ান ছিল না, তাই হয়তো একটু ঠান্ডা লেগে গেছে। রাত্রিরে ঘর থেকে বেরোননি? না, 9টার পর ডাইনিং থেকে খেয়ে এসে না ঘরে ফিরলাম, তারপর আর বেরোইনি। ও কথা থাক, আপনি কলকাতায় কবে এসেছেন? 3 দিন হলো, আজ ফিরে যাওয়ার কথা। কিন্তু আপনি কলকাতায় এসেছেন কেন? আমার তো ঘিয়ের ব্যবসা। এই গাঙ্গুরাম আছে না, গাঙ্গুরামকে আমি ঘিয়ের যোগান দিই, তাই মাঝে মাঝে আসতে হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে কি নিউমোনিয়া কি হতে পারে? তা পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত? 42। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, একটুতেই রোগে ধরে। আচ্ছা, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? গরম দুধ আর পাউরুটি খান। রাজকুমার বোসকে তাহলে চিনতেন না আপনি? না, কখনো তো নাম শুনিনি। ব্যোমকেশ বলল, সুকান্ত নামটা কখনো শুনেছেন কি? সচিতোষ বললেন, সুকান্ত? না, আমার শালার নাম শ্রীকান্ত কুমার লাহিড়ী, সে তো মারা গিয়েছেন। রাখালবাবু প্রশ্ন করলেন,
কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেছিলেন? শব্দ? না, আমি তো খেয়ে এসে শুয়ে পড়েছি, আর শোয়ার পর ঘুমিয়ে পড়েছি। বউ বলে আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও নাকি আমার ঘুম ভাঙে না। আচ্ছা, ওই পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে? না, ছুরি। রাখালবাবু উঠে পড়লেন। আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। চলুন ব্যোমকেশদা। নিচে অফিস ঘরে হরিশচন্দ্র জবুথবুভাবে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন, কুণ্ঠিত প্রশ্ন করলেন, কি হলো? রাখালবাবু প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, এবার আপনাদের অর্থাৎ হোটেলের স্টাফদের এজাহার নেব। আপনাকে দিয়ে আরম্ভ করি, বসুন। তিনজন বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন। আপনার পুরো নাম? হরিশচন্দ্র ভর। আপনি হোটেলের ম্যানেজার? এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? 8 বছর। মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন। হরিশচন্দ্র মোটা খাতা বার করে খুললেন। রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি বছর অন্তত 2 বার এখানে আসতেন। ওই 2-3 দিন থাকতেন, তারপর চলে যেতেন। হোটেল থেকে বেরোতেন না কিন্তু কোনোদিন। আর যতদূর মনে পড়ছে, এই অফিসে এসে 2-3 জনকে ফোন লাগাতেন, রাতে তারা আসতো, কিছুক্ষণ গল্প ঠাট্টা করতেন, তারপরে আর কি হতো আমি কিছু জানি না। এবারে তিনি কবে এসেছিলেন? পরশু। টেলিফোন করেছিলেন? পরশু রাতে এলেন। সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাজকুমার বাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন কি? না, যখন যে ঘর ফাঁকা থাকতো। রাজকুমার বাবু কি কাজ করতেন তা আপনি জানেন? আগে না। আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আগে। হরিশচন্দ্র একটু ইতস্তত করে বললেন, ওই ঘন্টা 2-1-এর জন্য বাইরে বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার সবাই কিন্তু বাইরে ভাড়া বাড়িতে থাকে। মাঝে মাঝে ওদের দেখতে যাই। কাল রাত্রে ওই সবাই খেতে বসার পর একবার বেরিয়েছিলাম, তারপর ওই 11টা নাগাদ আবার ফিরে চলে আসি। আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ থাকে কে? সর্দার খান সামা গুণধর সিং। গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো। সে এসে দাঁড়ালো। আবার প্রশ্ন উত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস যিনি খুন হয়েছেন, তার সম্বন্ধে তুমি কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকে আবার চলে যেতেন। তোমার সঙ্গে ওনার কথাবার্তা হতো না? আগে খুবই কম, 5 ফরমাস করতেন, তার বেশি নয়। তার দেখাশোনা করতো কে? আগে আমিই করতাম। সকালে বেডটি নিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আমিই নিয়ে যেতাম। দোতলায় যারা থাকেন তাদের দেখাশোনা আমিই করতাম। ও, তাহলে রাজকুমার বাবু ডাইনিং রুমে খেতেন না? আগে না। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 9:45টার সময় তাকে ডিনার দিতে গেছিলাম। তারপর 9টার সময় এঁটো বাসন কোসন আনতে গেছিলাম, তখন তিনি বেঁচে ছিলেন। বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে যেতেন না কেন সেটা বলতে পারো কি? তা জানি না হুজুর। তার মুখখানা কাটাকুটি হয়ে বড় হয়ে গিয়েছিল, এই জন্য তিনি লোকজনের কাছে বিশেষ বেরোতেন না। তা হতে পারে, কিন্তু তার কাছে লোক আসতো? তা আসতো হুজুর। কাল কে কে এসেছিল তা তুমি জানো? আমি জানি না, জেনারেল সিং বলতে পারবেন। জেনারেল সিং? আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলে ডাকে। ডাকো জেনারেল সিংকে। ভোজপুরি জোয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে স্যালুট করলো। আখাম্বা চেহারা, জাদ্রেল পোশাক, ইয়া গোফ। রাখালবাবু তার আপাত মস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, জেনারেলই বটে। তা তুমি হোটেলের সদরে পাহারা দাও? রামপ্রীত বলল, জি সাহেব, এ সকাল 9টা থেকে 12টা আর বিকেল 5টা থেকে 10টা আমার ডিউটি আছে। হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নাম ধাম তুমি লিখে রাখো?
আর জি না হুজুর, সেরকম কিছু নাই। ও যারা ভালো জামা কাপড় পরে আসে ও তাদের সেলুট ঠুকি, আর যারা অতিথি রুম নাম্বার জানতে চায় তাদের রুম নাম্বারটা বলি, বাস সেইটুকুই আর কি। কাউকে আটকাও না? জি হ্যাঁ, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না। হ্যাঁ, এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কি? হ্যাঁ জি, এসেছিলেন 2 জন মরদ আর 1 জন অরাত। রাত ওর 9টার সময় সেই অরাত এলো। ও তিনি ঘরের নাম্বার জেনে নিয়ে ও দোতলায় চলে গেলেন, ঠিক আছে। ও তারপরে ও 5 মিনিট পর তিনি আবার চলিয়ে গেলেন। তার বয়স কত? হ্যাঁ, ওটা 20-25 হবে হুজুর। গড়ি ছিল, পাতলি ছিল, লম্বা ভি ছিল, আর চোখে চশমা ভি ছিল একটু। हाँ বেশ, তারপর? उसके बाद वो 9:30 বাজে সময় এলেন একজন মরদ। তিনি ঘরের নম্বর নিয়ে উপরে চলে গেলেন, ঠিক আছে। और वो लगभग 5 मिनट पर चलिए भी गेलेन। हाँ, और उसका चेहरा हाँ दुबला था, मोचदारी भी था थोड़ा थोड़ा। हाँ, थोड़ा थोड़ा मोचदारी था। তারপর? 9:45টার সময় আরেকজন মরদ, মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবু। তিনি ওই উপরে গিয়ে 5 মিনিট মতো ছিলেন। उसके बाद আমার ডিউটির মধ্যে আর কেউ আসে নাই হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যতই স্থূলই হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, তুমি এখন যাও, আরাম করো গিয়ে। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। রাখালবাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশচন্দ্রের হাতে দিলেন, বললেন, আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন, মৃতের সুটকেসে পাওয়া গেছে। আর টাকার জন্য একটা রসিদ দিন। ঘরে একটি লোহার সিন্দুক ছিল। হরিশচন্দ্র নোটগুলি সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন, কি হলো? একজন সাব ইন্সপেক্টর বলল, আমি তেতলায় গিয়েছিলাম, সকলের নাম ধাম লিখে নিয়েছি। সকলেই বলল তারা 9টার সময় খেয়েই ঘরে ঢুকেছিল, তারপর আর ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে, রাতে খাওয়া দাওয়া শেষ হলে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়। তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞাসা করেছি, সে বলল রাত্রি 10টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নিচে নামেনি। বেশ, আর তুমি? দ্বিতীয় সাব ইন্সপেক্টর বলল, দোতলাতেও একই অবস্থা, সকলের নাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয় সে বলল 11:15টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, রাত্রিরে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? আগে রাত্রে যদি কোনো অতিথির কিছু দরকার হয় তাই এই ব্যবস্থা। বুঝলাম, এখানকার কাজ আপাতত এই পর্যন্ত। চলুন এবার বেরিয়ে পড়া যাক, রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। ব্যোমকেশ বলল, কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হ্যালো, হ্যাঁ অজিত, শোনো, এই আমি এখন না বাড়ি ফিরছি না। হরিশচন্দ্র বললেন, যদি আপত্তি না থাকে এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করি। রাখালবাবু হেসে বললেন, খুব ভালো কথা। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্ন ভোজন দেশি ও বিলেতি মতে সমাধা করে পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরুলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, তো তুমি এখানে থাকো, এই নাও 2 নম্বর ঘরের চাবি।
ফিঙ্গারপ্রিন্টের দল এখনই আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরোচ্ছি। আসুন ব্যোমকেশদা। তিনজনে ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বের করে বললেন, এই সময় কাউকে বাড়িতে পাবো কিনা জানি না, যাই হোক চলুন আগে জগবন্ধু পাত্রকে দেখা যাক। লোকটিকে অর্থকুলভব মনে হয়। ব্যোমকেশ বলল। একটা ট্যাক্সি ধরে তিনজনে উঠে বসলেন। ট্যাক্সি জগৎবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আজ আপনি এরকম চুপচাপ কেন, কিছু বলছেন না? ব্যোমকেশ বলল, এখন কেবল শুনে যাচ্ছি হে, বলা গাওয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসিবে আপনিই যাইব তোমার কুঞ্জে। জগৎবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু কড়া নাড়লেন। একটি লোক দৌড় খুলে দাঁড়ালো। ছাটা দাড়ি, কোল কুঁজো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নামই জগবন্ধু পাত্র? হ্যাঁ। জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সচকিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জগবন্ধু পাত্রের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। তিনি বলে উঠলেন, রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। আসুন। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসবার ঘরটি ছোট এবং নিরাভরণ। একটি টেবিল ও 3টি চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পেল না। 5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, জগবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগবন্ধু বাবু। ব্যোমকেশ মুখ টিপে হাসলো, বলল, মনে হচ্ছে জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছেন। রাখালবাবু উত্তেজিত হয়ে বললেন, পালিয়েছে? এসো ঘোষ, বাড়ির ভেতরটা দেখা যাক। আসুন ব্যোমকেশদা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভিতরে গেলেন। দেখলেন কেউ নেই, খিড়কির দোর খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একটা বাঁধানো খাতা বার করছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধহয় ঘোড়দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর গলদ আছে হে, শুধু ঘোড়দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন, পলাতকের বর্ণনা দিলেন, আরো লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরো লোক এসে পড়বে। বাড়ি তন্ন তন্ন করে তল্লাশ করো। আঙুলের ছাপ নিশ্চয়ই পাবে, তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা বোধহয় দাগি আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয় জগবন্ধু পাত্রই আমাদের আসামি? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে সেটা অভিনয়ও হতে পারে। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই, সস্ত্রীক কাশী গিয়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ীর বাড়ি গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিসে গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করেন, এইটুকুই শুধু জানা গেল। সন্ধ্যার আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা তখন আশা করা যায় দুপুর বেলা একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাট নয়, ছোটখাটো বাড়িটা বেশ পরিচ্ছন্ন। সামনে এক ফালি ফুলের বাগান।
ঘন্টি বাজাতে একটি চশমা পরা মহিলা দৌড় খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়ি নেই। তারপরেই তার চকিত দৃষ্টি পড়ল রাখালবাবুর ইউনিফর্মের ওপর। জেনারেল রামপীড়িত যে বর্ণনা দিয়েছিল মহিলাটির সঙ্গে তার মিল আছে, তবে বয়স 20-25 নয়, আরও বেশি, 30-32 বছর বয়সেও, কিন্তু ছিমছাম গরম এবং সুশ্রী মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। তিনি স্খলিত স্বরে বললেন, হ্যাঁ, কি দরকার? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। আমি পুলিশের লোক। শঙ্কাশীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো, নিচু চেয়ার, সোফা, সেন্টারপিস। দেওয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের আবক্ষ ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বোচ্চ অনুসরণ করে বেড়াচ্ছে। এ ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাবার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। মিসেস চৌধুরী একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন। আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। কি কাজ করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে? নেই, আমরা নিঃসন্তান। কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভিতরে বিস্ফারিত হলো। আমি না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে, সে কিন্তু আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, ওই আলিয়া সিনেমাতে। টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কেটেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হবার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন, রাজকুমার বোসের সঙ্গে দেখা করেছিলেন। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুটভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করল, আপনি সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জালবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন, তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি যে রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন, ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি আমি কেন জানতে চান সেটা আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারে। ইনি আপনার স্বামী? কড়া প্রকৃতির মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিচ্ছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জান্বিত চোখে দ্বিধাজড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ এই: 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কার মুক্তা অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চক্রবর্তী বন্ধু বান্ধবীর সঙ্গে হই হই করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতেন। সে সময় চিত্র জগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল। যেমন তার চেহারা তেমনই অভিনয়। লতিকা চক্রবর্তী তার প্রেমে পড়ে গেলেন।
সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছাড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগলো। লতিকা সুকান্তকে বিয়ে করবার জন্য ক্ষেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটি স্ত্রী আছে। তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছুটা সন্দেহ করেছিলেন। তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী লোকটি অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরীর রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল। স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তার মুখ এবং সর্বাঙ্গে কেটে ফালা ফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচাবার জন্য স্ত্রীকে গলা চিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন লতিকা দেবী ভয় কাঁটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তার নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউই তার নাম করল না। তখন তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্ত সিনেমার কাজ শেষ হয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বিভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করলো। বলল, আমার টাকার দরকার, তোমাকেই দিতে হবে। বেশি নয়, 6 মাস অন্তর অন্তর 300 টাকা। তোমার পক্ষে অতি সামান্য। যদি না দাও, তুমি আমাকে যেসব চিঠি লিখেছিলে সেগুলি তোমার স্বামীকে আস্তে আস্তে দেখিয়ে দেব। সেই থেকে শ্রীমতী চৌধুরী 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাসে 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয়, পাছে স্বামী জানতে পারেন। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে এসেছিলেন। আর কিছুই জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা, আজ আমরা যাই। একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ তো পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারে কিছু পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলি লোকের এজাহার শুনেছি তাদের মধ্যে একজন একটা বেফাঁস কথা বলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাঁস কথা? সেইটাই তো মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরব, আপনি? আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে। ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান দয়া করে টেলিফোন করবেন। পাঁচটার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেলো। তারপর সিগারেট ধরিয়ে তক্তাপোষের ওপর লম্বা হলো। অজিত বাড়ি নেই। 4:30 সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মড়িয়ে উঠে বসল। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। চমকে উঠে বলল,
কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। কি মনে পড়লো? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটি ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কালকে তো খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত করবে, খেয়ে যাও। দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গদ আছে। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করলো। তাজা খবর কিছু আছে নাকি? রাখালবাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ির বাসায় আবার গিয়েছিলাম, সে পরিষ্কার অস্বীকার করলো, বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপিরিত কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়েছি। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মহান্তি, দাগি আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল, তারপর জেল ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোড়দৌড়ের দালালি করছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন জানা যাচ্ছে না ঠিক। জানার দরকার নেই। হোটেলের খবর কি? হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন, ভাবছি আজ বিকেল বেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এখনই নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনিও আসুন। এক নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন, দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। আপনি আর কতদিন আমায় আটকে রাখবেন বলুন তো? আমার মতো একজন ডাক্তারকে আটকে রাখা আপনার আইন বিরুদ্ধ কাজ, সেটা কি আপনি জানেন? রাখালবাবু বললেন, আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থেকে থাকে তবে হাতালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4 চেয়ে কথা বলতে চাই। দুজন ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন, রূঢ় কণ্ঠে বললেন, আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? রাখালবাবু বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন হয়তো। ব্যোমকেশ বলল, ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না, আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থতিয়ে গিয়েছিলেন, খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুর ফিরব। ব্যোমকেশ বলল, সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলল, চেনেন দেখছি। অবশ্য চেনবারই কথা, সে আপনার জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন, বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েটিকে ভুলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বাস করার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি। একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে
ছুরি দিয়ে সুকান্তর মুখ কেটে ফালা ফালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচাবার তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বীভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তর মুখের ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মতো মুখ আর নেই। বিচার হলো। আপনি সুকান্তর বিরুদ্ধে সাক্ষী ছিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাটে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিথ্যে কথা। ও আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজের মুখে ছুরি মেরে এইরকম অবস্থা করেছে। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা বিশ্বাসযোগ্য নয় মিসেস রায়। সুকান্ত সিনেমা আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করত না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথ থেকে অন্য কোনো উপায় জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করলো। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশিতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর ওপর সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তর অন্তর এসে বাঁধা বরাদ্দ আদায় তাসিল করে, এই তার জীবিকা। সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতা আসতো, তখন এই নিরুপমা হোটেলেই থাকতো। আপনি ইতিমধ্যে বর্ধমানের বাস তুলে দিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এসে এই হোটেলে থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আশা আগে ঘটেনি। আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়নি। পেলে সাবধান হতো নিশ্চয়ই। আপনি তাকে পেলে খুন করবেন এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছরে সে আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করলো। আপনি নিজের ঘরে উঁত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরোলেন। দোতলার অন্য অতিথিরা দোর বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয় সে এখনো আসেনি। এই সুযোগ। আপনি 2 নম্বর দোরে টোকা দিলেন। সুকান্ত যখন শুয়ে পড়েছিল, সে উঠে দোর খুলল। আপনি সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। তারপর দোর টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ পড়বে তাদের উপর। কিন্তু আপনি একটি ছোট্ট ভুল করে ফেলেছিলেন মিসেস রায়। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেন তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বললেন ও মুখ দেখলে মনে থাকতো। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি জানলেন কি করে? ঘরের দিকে একবার উঁকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দোরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি।
এই পেফার্স কথাটা যদি আপনি না বলতেন তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনেও আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামারের হাঁপড়ের গনগনে আগুনের মতো জ্বলতে লাগলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, সব মিথ্যে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করবো আমি? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, নিশ্চয়ই আছে, ওই ব্যাগের মধ্যে আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। না, নেই, এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্ত হস্তে তার ভিতর থেকে তিনি একটি কাঁচি বার করলেন, লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি। তার দুটো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবন্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে, ওটা না পেলে মুশকিল হতো। শেষ হলো আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী রুম নম্বর 2। যদি এই নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামীতে আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য আনতে পারি। গল্প পাঠে স্নেহা, সত্যান্বেষী ব্যোমকেশের ভূমিকায় অভিষেক বোস, ইন্সপেক্টর রাখাল 2 নম্বর সাব ইন্সপেক্টর এবং কাহিনীর সূত্রধার আমি অনুভব মুখার্জি। ডক্টর শোভনা রায়ের ভূমিকায় সৌমিলি আচার্য, হরিশ্চন্দ্র ভর এবং জেনারেল সিং শুভ্রপাল। সচিতোষ সান্যালের ভূমিকায় নীলাভ, সাব ইন্সপেক্টর ও খানসামার ভূমিকায় সুভাষ সরকার, লতিকা চৌধুরীর চরিত্রে রূপা মুখার্জি, পুলিশের ডাক্তার ও জগবন্ধুর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, সত্যবতীর ভূমিকায় ঐশী ভট্টাচার্য, পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনীর সূত্র রচনা তিতিপ্রিয়া রায়, সহযোগী সংঘমিত্র তালুকদার, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসবে সাহিত্যের সেরা সময়। ততদিন সঙ্গে থাকুন। নমস্কার।